কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ঘটলে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3 আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে? এইটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি? বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যে নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি জানি না, খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থানে, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায়, পার্লামেন্টে আওয়াজ তুলবে, কে আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে। গঠনমূলক রাজনীতি করবে আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না, কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে, এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র, যেমন জাতীয় পার্টির মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে, আবার নতুনভাবে রাজনীতিটা শুরু করে, তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়ত, রংপুর, যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে। এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য, আমি এটা প্রেডিকশন করছি, এটা কাল পরশু হবে তা না, ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু জামাত আরেক ধাপ পিছিয়ে যাবে। তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপিকে সমর্থন দেবে। আমার ধারণা যে বিএনপি খুব অচিরেই বা সহসায় আগামী 5-10 বছরে জামাতকে আর তাদের কাছে টেনে আনবে না, কারণ তারা এখন কনফিডেন্ট, তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে, তাহলে দেশে বিদেশে গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন দেবে। যদি তারা মৌলবাদী, ধর্মীয় এই সমস্ত বয়ানগুলোকে দলের মধ্যে এনে সেইগুলোকে সামনে আনতে চায়, তাহলে বিপর্যয় ঘটবে, তাহলে বিশ্বের সমর্থন পাবে না। বাংলাদেশের জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে, কিন্তু বিশ্বের সমর্থন পাওয়া যাবে না। আর বাংলাদেশকে এখন সামনে এগোতে হলে বিশ্বের সহযোগিতার প্রয়োজন। সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিকভাবে এগোতে হবে। এখন এগোতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগকে দরকার, ওই একজন নেতা সম্ভবত মির্জা আব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ যদি ইন হয়, জামাত আগাইতে পারবে না, জামাত পিছায় যাবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা। বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, মানবাধিকারের পরিপন্থী। সুতরাং আমার ধারণা যে বিএনপি
নিষিদ্ধ করবে না। এবং এখন পর্যন্ত গত 17 মাসে প্রচন্ড চাপ সত্ত্বেও বিএনপি কিন্তু একবারও দাবি করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নেই। সুতরাং এখন কিন্তু যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে চায়, অঙ্গীকার করে, তাহলে আওয়ামী লীগকে স্পেস দেওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে, এবং বাংলাদেশে যাতে মৌলবাদী অপশক্তি আর মাথা চাড়া না দিতে পারে, এটাকে ভারসাম্যমূলক একটা অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগকে এখন বাংলাদেশের রাজনীতিতে অবস্থান একটা তৈরি করে দেয়া, আমার ধারণা এটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একটা অপরিহার্য দায়িত্ব বলে মনে করছি দর্শক ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ঘটলে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3 আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে দর্শক নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, অনেকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। শুধু ক্ষণ গণনা তাদের চলছিল। জামাতের নেতা কর্মী সহ যারা জামাত বিরোধী রাজনীতি করেন বা জামাতকে পছন্দ করেন না, তারাও কিন্তু ভাবছিল মনে হয় জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। কারণ জামাতের আওয়াজটা এত ব্যাপক ছিল, আপনি মোবাইল হাতে নিলেই শুধু জামাত আর জামাত। তার পক্ষে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা বয়ান দিচ্ছে নানাভাবে। জামাত সৎ, জামাত হচ্ছে একেবারে পবিত্র একটা দল, এবং সৎ মানুষের শাসন, ইনসাফ একটা রাষ্ট্র কায়েম হবে, একটা ভয়ঙ্কর মানে দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, দখলবাজ মুক্ত একটা মানে পুত পবিত্র একটা দেশ তারা উপহার দেবে। এবং এটা কিন্তু তারা খুব কার্যকরভাবে কাজে লাগিয়েছে, খুব সংগঠিতভাবে। জামাতের এই সংগঠিত আয়োজন, উদ্যোগের কাছে সবকিছু বিলীন হয়ে গেছে। জামাত যে কাজটা করছে তার সমস্ত অর্গানগুলোকে তারা সংগঠিত করছে, দেশে বিদেশে সমস্ত তার শুভাকাঙ্ক্ষীগুলোকে একত্রে এনেছে। জুলাই অভ্যুত্থানের যে মূল শক্তি এনসিপির নেতাদেরকেও নিয়ে এসছে। অনেকেই মনে করছিল যে এনসিপি বোধহয় একটা আলাদা রাজনৈতিক সত্তা, কিন্তু এনসিপির শেষের দিকে ইনসাফ রাষ্ট্র, ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনির মধ্য দিয়ে তারা আসলে প্রমাণ করছে যে তারা জামাত থেকে বিচ্ছিন্ন কোনো দল না, জামাতেরই একটা সহযোগী দল। যেমন বলা হয় না, দেখবেন যে শিবির জামাতের কোনো অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন না, এটা একটা স্বাধীন সংগঠন। কি প্রমাণ পাওয়া গেল যখন সাদিক কায়েম দাড়িপাল্লার জন্য ভোট নিয়ে ঘুরছে, এবং কোথায় শেরপুরে একটা মৃত্যুর ঘটনা, নিহতের ঘটনা সংখ্যা, সাথে সাথে রাতের বেলায় মিছিল বের করে দিল ক্যাম্পাসে, মানে একেবারে উলঙ্গভাবে নেমেছে। এবং এটাই ছিল জামাত ইসলামীর তার রাজনৈতিক জীবনের সেরা একটা সময়, সেরা সুযোগ। তারা সেটাকে কাজে লাগানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করছে। টাকার কোনো অভাব ছিল না, 2 হাতের টাকা বিলিয়েছে। দেখেন না, ঠাকুরগাঁ জেলা জামাতের আমির ক্যাশ ধরা পড়লো 74 লাখ টাকা। আরো যদি ব্যাংক বন্ধ ছিল বলে ধরা পড়ছে, ব্যাংক যদি চালু থাকতো সেটা বোঝা যেত না। ইসলামী ব্যাংকের শাখা প্রশাখা দিয়ে টাকা একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। ভোট, এক একটা ভোট তারা কিনে নিছে, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। আমরা একটু দেখি যে আসলে কেন পারলো না জামাত, এত সম্ভাবনা জাগিয়েও কেন শেষ পর্যন্ত তাদের তীরে এসে তরিটা ডুবে গেল। জামাতের সব ঠিক ছিল, জামাত একটা ভয়ঙ্কর ভুল করছে, যে ভুলের ইতিহাস তাদের আছে। জামাত তার রাজনৈতিক জীবনে ভয়ঙ্কর কিছু ভুল করেছে। আমি এই ক্ষেত্রে বলবো এটা 2য় বা 3য় ভুল। অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে তাদের, দেখেন, পাকিস্তান ভাগের বিরোধিতা করছে, আর একটা ভুল। 2য় ভুলটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধিতা করা, 2য় ভুল। 3য় ভুলটা করলো
তারা 25-30 বছর জামাতের বিএনপির কোলেপিঠে মানুষ হয়েছে, বিএনপিকে বর্ম হিসাবে, ঢাল হিসেবে তারা ব্যবহার করছে। তার পতাকা তলে, ছায়া তলে বা ছাদের নিচে বিএনপি ছাদ হিসেবে ছিল জামাতের। তার ভিতরে থেকে তারা রাজনীতি সংগঠিত করছে, ধর্মীয় আবরণে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে তারা সংগঠিত করছে। বাংলাদেশের শিক্ষা দীক্ষার যে অবস্থা, ধর্ম দিয়ে রাজনীতি করাটা সবচেয়ে সহজ। সেই সহজ কাজটাকে তারা খুব সংগঠিতভাবে করতে পারছে, এটা তাদের সফলতা। তাদের অনেকগুলো অর্থনৈতিক সোর্স আছে, ইবনে সিনা, ইসলামী ব্যাংকের মতন, সেগুলো তারা খুব গোপন রাখে। আরো অনেকগুলো আছে, ফোকাস টোকাস, আরো কি কি জানি আছে। অনেকগুলো রাজনৈতিক দল সংগঠন আছে, সেগুলো তো দেখলেই তো। শেষ বেলায় এনসিপিও তার মুখোশ উন্মোচন করলো সবার সামনে যে তারা আসলে জামাত থেকে বিচ্ছিন্ন না। তারা যেটা ভুল করছে, বিএনপির বিরোধিতা করা। তারা তাদের রাজনীতিটা যদি করত, তারা ওই যে তারা সৎ দল, সততার প্রতীক, তারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। কিভাবে কায়েম করবে, কি কি করবে? ওই যে যেমন আমি খুবই আপ্লুত হয়েছিলাম যে সরদি উদ্যানে শফিকুর রহমান বলছিলেন যে তারা ক্ষমতায় গেলে তাদের এমপিরা কোনো গাড়ি নেবে না, শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবে না, কোনো বাড়ি সুবিধা নেবে না, কোনো বেতন ভাতা নেবে না। এই যে ঘোষণাগুলো এবং মানুষের জন্য আর কি কি করবে, এইগুলোর উপরে তাদের ফোকাসটা করা উচিত ছিল। তারা যখনই বিএনপিকে বিরোধিতা করতে গেল, তখন বিএনপি বললো কিরে, বললো যে ওরা আমাদেরকে দুর্নীতিবাজ বলে কেন? ওরা তো আমাদের ক্যাবিনেটে ছিল, একদম শেষ পর্যন্ত ছিল। এর জবাবটা দিতে পারেনি। বলছে যে আমরা অসততার মধ্যে আমরা যে সৎ থাকতে পারি সেটা প্রমাণ হিসেবে। আরে এটা হইলো নির্বাচনী প্রচার অভিযানের পরেই আপনি শুরু করে দিলেন তারা অসৎ দল, অথবা যখন নাকি আওয়ামী লীগ নির্বাচন করবে না, এটা 5ই আগস্টের পরে তো নির্ধারিত হলো যে তারা পালায় গেছে, তারা নির্বাচন করবে না। তো সেই সুযোগকে কাজে লাগে তারা বিএনপিকে অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই বয়ান দিতে শুরু করলো। আরেকটা, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আরেকটা ভুল করছে তারা, নারীদেরকে নিয়ে আপত্তিকর কিছু তার ভেরিফাইড ফেসবুক পেজে যেটা বলছে, যদিও এটা হ্যাক পেজ,